এই বছর ভর্তি পরীক্ষায় 58তম হয়েছি। দাদা তো নাই, বাট দাদা স্বপ্নটা তো আমার মধ্যে থেকে থাকতে পারে। শুধু পড়াশোনা করলে হবে না, যদি চান্স পেয়ে যাই আমাকে আর কেউ এখানে আসতেই দিবে না। মেইন জার্নিটা তারপরেই শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর বি ইউনিটের রেজাল্ট দেওয়ার পরে সারা দেশ থেকে অসংখ্য আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করে তাদের স্বপ্নজয়ের গল্প আমাদের সাথে শেয়ার করে। এরকমই একজন আজকে আমাদের অফিসে এসেছে এবং সে হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, স্বচ্ছর ব্যাপারে আমরা জানবো, যেহেতু আমাদের শিক্ষার্থীরা এরকম ইন্সপায়ারিং স্টোরিগুলো শুনতে চায় এবং সেখান থেকে তারা নিজেরাও মোটিভেটেড হতে চায়। আমরা স্বচ্ছর কাছ থেকে প্রথমে স্বচ্ছর পরিচয় জানবো। স্বচ্ছ কোন স্কুলে ছিলে, কোন কলেজে ছিলে এবং এখন তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো? থ্যাংক ইউ ভাইয়া। আমি স্কুল আমার শুরু হয়েছিল ক্লেমসন স্কুল থেকে, একদম প্রি স্কুলিং যেটা সেটা। তারপরে আমি বিকনসন উন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ব্রাঞ্চ থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ি। তারপর এসএসসির পর আমি মেইন ব্রাঞ্চে শিফট করি বিকনসন উন স্কুল অ্যান্ড কলেজেরই। সেখান থেকে আমি এইচএসসি পাস করি। তারপর বর্তমানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ পড়বো সামনে। এই বছর ভর্তি পরীক্ষায় 58তম হয়েছি। স্বচ্ছ ছোটবেলা থেকেই তুমি সায়েন্সে পড়ালেখা করেছো। তোমার কাছে কেন মনে হলো যে আসলে সায়েন্স থেকে না পরীক্ষা দিয়ে একটু বি ইউনিটটাও এক্সপ্লোর করা দরকার? এবং এই প্রসঙ্গে আন্টির কি মতামত ছিল? আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও একটু বলি যে আজকে কিন্তু স্বচ্ছর সাথে স্বচ্ছর মা অর্থাৎ আমাদের আন্টিও এসেছে আমাদের অফিসে। তো আন্টির কাছ থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো। প্রথমে স্বচ্ছর কাছে যাবো, তারপর আন্টির কাছে যাবো। এই যে সায়েন্স থেকে এখন বি ইউনিট, এইটা নিয়ে আন্টির কি মতামত ছিল আর তোমার কি বক্তব্য ছিল? আচ্ছা, আমি একদম ছোটবেলা থেকে আমার গল্পটা শুরু। আমি মা বাবার একমাত্র মেয়ে, তো সবসময় মা বাবার সাথেই আমার থাকা। বাবা অফিস থেকে এসে খুব রাত পর্যন্ত টক শোজ দেখতো। টক শোজে অনেক গুণীজন আসতেন, সবার কথা শুনতাম। তো আমার তখনই একটা ভালো লাগা কাজ করতো যে সবাই এত সুন্দর করে কথা বলে। ইভেন বাবাকেও দেখতাম যে বাবাও খুব সুন্দর করে কথা বলে। একদিন জিজ্ঞেস করলাম যে বাবা কি করেন উনি, এত সুন্দর করে কথা বলেন? তো বাবা বললেন যে উনি ব্যারিস্টার। তো তুমিও যদি ব্যারিস্টার্সই পড়ো তুমিও তাহলে এইভাবে কথা বলতে পারবে। সেখান থেকেই মূলত এই ব্যারিস্টার কিংবা ল এর সাথে আমার পরিচয়। কনভোকেশনের গাউনটার প্রতি আমাদের সবার খুব একটা ইন্টারেস্ট থাকে। আমি যখন দেখলাম যে যারা লয়ার তারা ডেইলি কনভোকেশনের গাউনটা পড়ছে, তো তখন মনে হলো আচ্ছা, তো এই প্রফেশনটা তো বেস্ট, কারণ ডেইলি আমি সেলিব্রেট করতে পারবো। তখন আসলে ক্লাস 1-2 তো খুব একটা বুঝতাম না। আমি যখন ক্লাস 6-7-এ উঠি তখন হয়তো একটু চিন্তা ভাবনা আসে যে ভবিষ্যতে কি করতে চাই। সবারই একটা ধারণা ছিল ডক্টর বা ইঞ্জিনিয়ার হব। তো আমি যখন বাসায় জানাই যে না, আমার আসলে ইচ্ছা যে আমি লতে পড়বো, মা বাবা কখনোই না করেনি। বাবা বলেছে যে লাইফে একটা ভালো মানুষ হওয়া ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না তুমি ডাক্তার হচ্ছ না ইঞ্জিনিয়ার হচ্ছ। শুরু থেকেই মা বাবার সাপোর্টটা ছিল। তো মা বাবার কথা শুনেই মূলত সায়েন্সে যাওয়া, এসএসসি এইচএসসি দুটোতেই, এবং আলহামদুলিল্লাহ সেখানেও ভালো করেছি। আমার ফেভারিট সাবজেক্ট ছিল হলো বায়োলজি আর বাংলা। যখন আমি বায়োলজিতে ভালো করলাম 9 থেকেই মোটামুটি, তখন মানে অ্যাডমিশন সিজনে এসে মা বললো যে আচ্ছা তাহলে তুমি মেডিকেল আগে ট্রাই করো। আমি আসলে ট্রাইটা করতেও চাইনি, কারণ আমার মনে হয়েছে যে যদি চান্স পেয়ে যাই আমাকে আর কেউ এখানে আসতেই দিবে না। মায়ের ইচ্ছা মেডিকেল অ্যাডমিশনটা দিলাম, বাট হলো না। মেডিকেলে আমি 60 পেয়েছিলাম। তারপরে মা বললো যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি আমার কথা শুনেছো, থ্যাংক ইউ সো মাচ, নাও তুমি এখন তুমি তোমার স্বপ্ন পূরণ করো। মেইন জার্নিটা তারপরেই শুরু। মা বললো কি আচ্ছা তুমি এক কাজ করো, যেহেতু তোমার গ্যাপ হয়ে গিয়েছে তাহলে তুমি অনলাইন কোচিং তো শুরু করো পাশাপাশি, দেখো কি হয়। মার্চে মেবি টেনিস স্কুলে ভর্তি হই। গুচ্ছ প্লাস বি ইউনিট যে ব্যাচটা ছিল সেটাতে ভর্তি হই। আমি বাইরেও কোচিং করেছি, তো আমি কোচিং থেকে আসতাম, তারপরে আমার আবার আরেকটা ক্লাস থাকতো। তো মা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার লাইভ ক্লাস করতে হবে, ইটস নট নেসেসারি, তুমি পরেও ক্লাসটা করার টাইম পাচ্ছ। দুপুর 2টায় আমি কোচিং থেকে আসতাম। তারপর এসে আমি একটা লম্বা ঘুম দিতাম। ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমি নিজের পড়া পড়তাম। তারপর আমার যখন একটু ঘুম ঘুম লাগতো, মানে হয়তো 11টার দিকে, তারপরে 11টা-12টার দিকে আমি ডিনার করে একটু চা খেতাম। আবার চা খেয়ে তখন একদম মানে ফ্রেশ মাইন্ডে আমি ক্লাস করা শুরু করতাম। আমি চেষ্টা করতাম, যেহেতু আমার গ্যাপ হয়ে গিয়েছিল, ডেইলি 2-3টা করে ক্লাস করার জন্য। আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমার আসলে ক্লাস করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ বি ইউনিটে তো নিজের প্র্যাকটিসের থেকে আমার মনে হয়েছে যে আমি যদি শুনি অনেক বেশি বা হিস্ট্রিটা জানি ভালো মতো, তাহলে আমার মনে রাখতে তো ইজিয়ার হবে। একটা ক্লাস পুরোপুরি আমি করতাম আর কি, একদম নোট ডাউন করতাম, সব শিটস ফলো করতাম। আর একটা ক্লাস আমি একদম মানে মশারি টানানো থেকে শুরু করে ওই ক্লাসটা আমার স্পিকারে বাজতো আমার রুমের মধ্যে। তো স্পিকারে ওই ক্লাসটা চলতে থাকতো পুরো রাত। তো আমি অনেক সময় এরকম হতো যে ক্লাস চলতে চলতে আমি ঘুমাই গেছি, হয়তো ক্লাস শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। তখন তো আমাদের কোনো কাজ থাকে না, আমরা
সবাই কি করে শুয়ে শুয়ে ফোনই চালাই, তো আমি ফোনটা চালাতাম না, তো ওই ডিস্ট্রাকশনটা আমার ছিল না। ক্লাসটা শুনতাম, হয়তো দেখা যেত একটা লাইন আমি শিখলাম বা কোনোদিন আমি কিছুই শিখলাম না, বাট আমি যে পড়াশোনার সাথে কানেক্টেড ছিলাম এতটুকু আমার মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি পড়াশোনার সাথে কানেক্টেড ছিলাম, আমার টাইমটা ওয়েস্ট হয়নি। কিন্তু যখন আমি আর্টসে শিফট করলাম, আমার সব থেকে ভয় কাজ করলো, আচ্ছা এদের আমি কাউকে চিনিও না, দে আর ভেরি আননোন টু মি, তো আমি এদের নিয়ে কিভাবে কি করব। তো তখন আর কি আমার মনে হলো যে আচ্ছা যদি আমি হিস্ট্রিটা জানি, মানে আমার বাংলাটা সবসময় পড়তে ভালো লাগতো, আমি বাংলাটা নিয়ে ভয় পেতাম না, কিন্তু আমার মধ্যে জেনারেল নলেজে আমি একটু পিছিয়ে আছি অন্যদের তুলনায়, যেহেতু আমার পেপার পড়ার খুব একটা অভ্যাস ছিল না। তো আমি পেপার পড়া শুরু করলাম, অ্যান্ড খুব বেশি সময় না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, মানে আমি ইংলিশ পেপারটা প্রেফার করতাম, কারণ আমার মনে হতো যে এটা ভোকাবুলারিটা অনেক ভালো হবে ইংলিশের জন্য, আর আমরা যে রাইটিং স্কিলসটাও অনেক বেটার হবে। তো ইংলিশ পেপারটা পড়তাম, অলসো ইনফরমেশনও গ্যাদার হতো। আর পাশাপাশি হলো কি করতাম, হয়তো যেটা পড়ছি আমরা ওয়েস্টফেলিয়ার চুক্তি নিয়ে পড়ছি, এখন এটা কি, আমি হঠাৎ করে ওয়েস্টফেলিয়ার চুক্তি শুনলে আমার মাথায় কিছু আসে না, তো তখন আমি আবার জানতাম আচ্ছা ঠিক আছে এই পিরিয়ডে এটা হয়েছিল ওই সময়, বা আচ্ছা হিটলার কেন এরকম করলেন, বা তারপরে তার কি হলো, বা এরকম সবার কথা, ইভেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে হয়তো জানা জিনিসও আমি বারবার শুনেছি, যে নতুন কিছু হয়তো জানতে পারবো, এটা স্ট্র্যাটেজি ছিল পড়াশোনা করার। আমরা অনেকক্ষণ স্বচ্ছর কাছ থেকে ওর জার্নিটা শুনলাম, এবং ওর জার্নিতে আপনার যে কন্ট্রিবিউশন এটাও আমরা অনেকক্ষণ শুনলাম। আমাদের দেখা যায় যে গার্জিয়ান যারা, তারা অনেক সময় মনে করেন যে অনলাইনে বাচ্চা কাচ্চারা যদি থাকে, মোবাইল টিপে যদি ল্যাপটপ চালায়, তাহলে তারা হয়তো বা দুষ্টুমি করবে বা হচ্ছে তারা সময় নষ্ট করবে। কিন্তু আপনার এই যে অনলাইন এডুকেশনের উপর বা 10 মিনিট স্কুলের উপর আপনার এই বিশ্বাসটার কারণ কি? আপনি কেন ভাবলেন যে অনলাইনেও পড়ালেখাটা সম্ভব? অনলাইনে ক্লাস করে ও সব সময় ভালো রেজাল্ট করতো বা ওর ভালো লাগতো, আমিও শুনতাম বাসায়। এখন পাশাপাশি ও যদি ফোনে অন্য কোনো কাজ করে, এটা তো গার্জিয়ানেরও দেখার বিষয়। আমার কথা হচ্ছে এটা, আমি সবসময় ফলো আপে রাখতাম ও কি করতেছে না করতেছে, এতটুকুই। আচ্ছা আচ্ছা, তো তারপর এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্টির এখন কেমন লাগছে যে আপনার মেয়ে হয়তোবা ওর যেটা ইচ্ছা, যে ওর ছোটবেলা থেকে যেটা ইচ্ছা, আপনার ইচ্ছাটাও পূরণ করার চেষ্টা করেছে অবশ্যই, সেটার জন্য আপনি যে ওকে ধন্যবাদ দিচ্ছেন সেটাও জানিয়েছে, কিন্তু এখন ওর ইচ্ছা হচ্ছে লয়ার হওয়ার, এবং ও লয়ার হওয়ার পথে, মানে ওর যে ফার্স্ট স্টেপটা সেটা অলরেডি কমপ্লিট করেছে। এখন আন্টির কেমন লাগছে? ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি আসলে ওর রেজাল্ট যখন হলো, আমি গোসল করতেছিলাম, মানে ওখানে বসে আমি কি করব, পড়ে যাব, মা 58 বলতেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, ওকে আমি যেভাবে পড়াইছি আমার মনে হচ্ছে আমি ওর সাধারণ জ্ঞানগুলো আমারই সব মুখস্থ, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ জ্ঞান আমি পড়ছি, ও শুধু শুনছে। এরকম গেছে সময়টা। আমার আর ভালো লাগতেছে না, আচ্ছা আমি এখন অনলাইনে ক্লাস করব, আচ্ছা ঠিক আছে তুমি ক্লাস করো, ফোনে কি করো আমি দেখবো, আমি বসছি ওর পাশে, এরকম ভাবে। মানে একই ক্লাস, 10 মিনিট স্কুলের একই ক্লাস, কিন্তু স্বচ্ছ এবং আন্টি দুজনেই করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওর পাশে ছিলাম, এতটুকুই আর কি। আচ্ছা, সো আমরা এবার আবার একটু স্বচ্ছর কাছে যাই। তো এখন যারা নতুন, অর্থাৎ তোমার যারা জুনিয়র হবে, তাদের জন্য যদি তোমার কোনো সাজেশন থাকে যে কিভাবে পড়ালেখাটা আসলে করা উচিত? আচ্ছা আমি একটা কথা বলি, আমি যখন মানে অ্যাডমিশন জার্নিটা বোঝা শুরু করেছি, তো তখন দেখতাম কি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা সবাই বলতো খুব পড়াশোনা করেছে, ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করেছে, পড়াশোনা। তো মাকে বলতাম, মা আমি যদি কখনো ভালো কিছু করতে পারি, আমি বলবো শুধু পড়াশোনা করলে হবে না, লাইফটাকে এনজয় করতে হবে আগে, তাহলে সব ভালো হবে ইনশাআল্লাহ। এক্সট্রা কারিকুলামসের জন্য মা বাবা অনেক এফোর্ট দিয়েছে, আমি বলবো মানে ঢাকার এমন কোনো স্কুল কলেজ মেবি নাই মা বাবা আমাকে ফার্স্টের জন্য নিয়ে যায় নাই। আমি ফেল করেছি, আমি উইন করেছি, বাট দে ওয়্যার অলওয়েজ উইথ মি। আমি এটাই বলবো যে দিনে 12-14 ঘন্টা পড়তে পারবো না, দ্যাটস ওকে, তোমার পড়তে হবে না, তুমি 5-6 ঘন্টা পড়ো। মানে যদি বি ইউনিটের যাদের টার্গেট, আমি তো বলবো যে তুমি যদি একদম শুরু থেকে 5 মাস বা 6 মাস যে টাইমটা তোমরা পাবা, ডেইলি 6 ঘন্টা করে পড়ো না, তাহলেই দেখবা তোমরা যদি পড়াটা এফেক্টিভলি পড়ো, ওটাই তোমাদের অনেক হেল্প করবে। তো আমি চেয়েছি সবসময় যে আমার স্বপ্ন জয়ের গল্প সবার থেকে আলাদা হবে, তো আমি আলহামদুলিল্লাহ সেটা করতে পেরেছি। কারণ মানে শুধু পড়াশোনার মধ্যে আটকে থেকো না, আমি বলবো, কারণ আমার মনে হয় পড়াশোনার সাকসেসের সব থেকে ভালো উপায় হলো ব্রেন স্টর্মিং করা। তো তুমি তোমার মস্তিষ্কটাকে যত দিকে কাজ করাবে, তোমার মস্তিষ্ক ততই সচল হবে। হয়তো তুমি আর্টসে পড়ছো বাট তোমার ম্যাথস ভালো লাগে, তো তুমি ম্যাথস সলভ করো, দ্যাটস ওকে। বা হয়তো তোমার স্পিচ দিতে ভালো লাগছে, তুমি স্পিচ দাও। তোমার দেয়ালিকা করতে ভালো লাগছে, তুমি সেটা করো। তুমি কবিতা লেখো, তুমি গান লেখো, মানে ইউ আর ওয়েলকাম টু এভরিথিং। মেন্টাল পিসটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। যদি কেউ মেন্টালি স্যাটিসফাইড থাকে যে না ঠিক আছে আমি সব করতে পারছি এবং আমার পড়াশোনাটা আমি ঠিক রাখতে পারছি, তাহলে তাকে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমার জুনিয়রদের এই সাজেশনগুলো দেওয়ার জন্য।
এখন যদি একটু আমাদের 10 মিনিট স্কুলের ভার্সিটি প্লাস গুচ্ছ বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সটার ব্যাপারে তোমার কাছ থেকে জানতে চাই যে এই কোর্সটা তোমাকে কিভাবে হেল্প করেছে। আচ্ছা, আমি তো শুরুতেই বললাম যে আমি কিছুদিন পরে কোর্সে অ্যাডমিট হয়েছি। তো কোর্সে হেল্প করেছে কি ভাইয়া, মানে দেখা গেছে অনেক ক্লাস কিন্তু আমি মিস করেছি। তো যেহেতু আমাদের সব ক্লাসই রেকর্ডেড থাকতো, আমি পুরোনো ক্লাসগুলোও করতে পেরেছি। আর একটা ক্লাস 2-3 বার করার আমার সুযোগ ছিল। তো দেখা গিয়েছে আমি একটা ক্লাস প্রথমবার খুব মনোযোগ দিয়ে করতাম, তারপরে কিন্তু একটা ক্লাস একবার করলে তো আর আমি সব পেরে যাবো এরকম না। তো এই যে শুয়ে শুয়ে শুনতাম, সেটা কিন্তু আবার রিপিটেড ক্লাসগুলো শুনতাম। তো আবার আমরা লাইভ সেশনে কোনো কোশ্চেন করলে কিন্তু সেটার উপর আবার আলাদা করে আমাদের ক্লাস নেওয়া হতো যদি অনেক কোশ্চেন থাকতো। তো সেইটা খুব হেল্প করেছে যে হয়তো আমার কোনো কোশ্চেনের উত্তর অন্য কেউ আবার কোশ্চেনটা করে ফেলেছে, তো সেখান থেকে আমি উত্তরটা পেয়ে গিয়েছি। আর একটা যেটা ভালো হয়েছে যে আমরা অনেক এক্সাম দিতে পেরেছি ডেইলি, হয়তো একটা ক্লাসের পরেই সাথে সাথে আমরা একটা এক্সাম দিতাম। তো দেখা গিয়েছে যে যখন আমাদের মডেল টেস্টগুলো শুরু হয়, প্রথম দিকে আমি 34-35 এরকম পেতাম আউট অফ 60। তো খুব মন খারাপ হতো। তারপরে হয়তো লাস্ট 5-6 দিন আমি আর কি মোটামুটি 10-এর মধ্যে থেকেছি মডেল টেস্টে। তো তারপরে যখন দেখা গিয়েছে যে আমি মডেল টেস্টগুলো কিন্তু আমাদের সেকেন্ড টাইম করে দেওয়ার সুযোগ থাকতো, বা ছোটো ছোটো 20 মার্কের 10 মার্কের যেই পরীক্ষাগুলো হতো, তো দেখা গিয়েছে আমি হয়তো 10-এ 10ই পেয়ে যাচ্ছি, যেই পরীক্ষায় আমি 5 দিয়ে শুরু করেছিলাম, বা শেষের দিকে দেখা যাচ্ছে 60-তে আমার 55-এর মতো মার্কস থাকতেছে। তো আমার এটা মনে হয়। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে যখন আমরা কোচিংয়ে যাই তখন রাস্তায় এত সময় চলে যায় আর এত একটা স্ট্রেস থাকে যে মানে আমিও তো কোচিং করতাম, বাট বাসায় গিয়ে মতো কখন আমি বাসায় গিয়ে একটু ঘুমাবো। তো এই জিনিসটা অনলাইনে একদমই ছিল না, কারণ যখন আমার ইচ্ছা হচ্ছে আমি তখনই পড়তে পারছি, নট দ্যাট আমার মুডের ব্যাপার। আচ্ছা, আমার এখন ইংলিশ পড়তে ইচ্ছা হচ্ছে না, আমি চাইলে এখন সাধারণ জ্ঞান পড়তে পারছি। তো এই জিনিসটা টেনিস স্কুলের খুব ভালো ছিল। আর একটা এক্সাম যে আমরা বারবার করে দিতে পেরেছি, এই মানে আমার হচ্ছে মানে ওভারঅল কিন্তু আমাদের এক্সাম থেকেই সব কমন পড়ে গিয়েছে মোরাললেস। অনেক ধন্যবাদ স্বচ্ছকে। আমরা আন্টির কাছে একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে স্বচ্ছ যত কথা বললো সব কিন্তু স্টুডেন্টদের জন্য বললো। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদের যারা আঙ্কেল আন্টি রয়েছে বা হচ্ছে আমাদের স্টুডেন্টদের যারা গার্জিয়ান রয়েছে তাদের জন্য আপনার যদি কিছু বক্তব্য থাকে। গার্জিয়ানদের জন্য আমি বলতে চাই যে কোনো বাচ্চার সাথে যেন ফ্রেন্ডলি, সে মা হোক বাবা হোক থাকে, কোনো বাচ্চাকে যেন প্রেশার ক্রিয়েট না করে যে অমুক বাচ্চা ভালো করলো তুমি কেন করলা না। ওর যতটুকু ধারণ ক্ষমতা ও ততটুকুই নিবে, তাই না? অনেক সময় হয় এ ভালো করলো না, তার সাথে সম্পর্ক রাখলো না, মেশা যাবে না, এটা করা যাবে না, না এগুলি চলবে না। যে যার মতো ভালো করতেছে তুমি তোমার পথে আগাও। ওর যতটুকু যোগ্যতা ছিল, যেমন ও টিচাররা বলতো যে হ্যাঁ আন্টি ও চাইলে বইটা পড়তে পারে, কিন্তু না, সেটা আমি কখনোই বলি না। ওর ভালো লাগে কোনটা তুমি সেটাই করো, তোমার যেটা ভালো লাগে। মা আমার তো এত ভালো লাগে না, আমি তো বিন্দাস ঘুরতে চাই, আমি আনন্দ করতে চাই, ব্যাস ওকে তুমি যেটা করবা করো, কিন্তু আমার জন্য একটু মেডিকেলে ট্রাই করো। এটা একটু করছিল বেচারি, কিন্তু তারপরে হচ্ছে ওকে ছেড়ে দিচ্ছে, যা তোমার মতো তুমি করো। এজন্য যে ও বইটা চান্স পেয়ে গেল তুমি কেন পাবা না, এটা আমি কখনোই বলি নাই, বলবো না। এটাই গার্জিয়ানদের বলতে চাই, বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি থাকুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ আন্টিকে।